এই ঘটনা তো আপনারা সকলেই জানেন, কিন্তু এই ঘটনার পিছনের যে গল্প, যে কারণ, সেটা কি আপনারা জানেন? আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। 25শে মার্চ 2026, ঠিক ঈদ উল ফিতরের কয়েকদিন পরে বাংলাদেশে যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, এটা পুরো বাংলাদেশকে নাড়া দেয় এবং গতানুগতিকভাবে এই দুর্ঘটনার পিছনে যে বাসটা ছিল সেটা ছিল টাটা ব্র্যান্ডের এলপিও সিরিজের 16-18 চেসিসটা। সো আমরা জানি যে বাংলাদেশে এখন খুব প্রচলিত একটা চেসিস টাটা ব্র্যান্ডের এই যে এলপিও সিরিজগুলো, এলপিও সিরিজের 15-12, 16-16, 16-18 অ্যান্ড মেনি মোর, অনেকগুলো চেসিস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এগুলো খুব ভালো মানের সার্ভিস দেয়। কিন্তু আসলে প্রশ্নটা হচ্ছে এগুলো কোচ জার্নি হিসাবে আসলে কতটুকু প্রেফার করা যেতে পারে। সেটা জানতে গেলে আজকের এই ঘটনাটার পেছনের ব্যাখ্যা বা কেন এই ঘটনা ঘটেছে তার কিছু সম্ভাব্য কারণ তুলে ধরা যেতে পারে। দেখেন, একটা বাস যখন অ্যাক্সিডেন্ট করে তখন সাধারণত আমরা বাসের ব্রেকিং সিস্টেমের দিকে নজর দিই। এখন এই বাসের ব্রেকিং সিস্টেমের দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা জানবো যে এটা এলপি সিরিজের একটা বাস। এখন এলপি সিরিজের যতগুলো চেসিস আছে সবগুলো চেসিসের ব্রেকিং সিস্টেম কিন্তু একদমই সেম। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এগুলো সম্পূর্ণ হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম। এখন এয়ার ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে এই চেসিসগুলোতে দুইটা ব্রেক ব্যবহার করা হয়, একটা হচ্ছে সার্ভিস ব্রেক এবং আরেকটা হচ্ছে পার্কিং ব্রেক। সার্ভিস ব্রেক কীভাবে কাজ করে? নর্মালি যখন ইঞ্জিন স্টার্ট হয় তখন ইঞ্জিনের পাশে একটা কম্প্রেসর থাকে, সেই কম্প্রেসরটা অ্যাক্টিভ হয়ে বাতাস কালেক্ট করতে থাকে এনভায়রনমেন্ট থেকে। বাতাস কালেক্ট করে সেটা এয়ার চেম্বারে পাঠিয়ে দেয়। পিছনে একটা চেম্বার থাকে যেটার মধ্যে বাতাসটাকে সংরক্ষণ করে রাখা হয়। যখন হচ্ছে ড্রাইভার বাস চালাতে ব্রেকটাকে প্রেস করে তখন সাধারণত ওই চেম্বার থেকে বাতাস রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে চাকার গায়ে যে এসক্যাম আছে সেই এসক্যামটাকে পুরোপুরি হিট করে এবং বাসটা থেমে যায়। এটা হচ্ছে সার্ভিস ব্রেকের কথা বললাম। আর যদি আমি পার্কিং ব্রেকের কথা বলি, পার্কিং ব্রেক হচ্ছে এই মেকানিজমের সম্পূর্ণ উল্টা। সেটা হচ্ছে যে যখন কোনো কারণে ওই চেম্বারটার মধ্যে বাতাস থাকবে না বা রিলিজ হয়ে যাবে তখন এই যে পার্কিং ব্রেকের মধ্যে একটা শক্তিশালী স্প্রিং থাকে, ওই স্প্রিংটা সাধারণত খুলে যায়। তার মানে হচ্ছে যখন ওই চেম্বারটার মধ্যে বাতাস থাকবে ওই বাতাসটাই সাধারণত স্প্রিংটাকে চাপ দিয়ে ধরে রাখে। আর কোনো কারণে যদি ওইখানে বাতাসটা শেষ হয়ে যায় তখন এই স্প্রিংটা উন্মুক্ত হয়ে যায়। আর উন্মুক্ত হয়ে গেলে তখন সেটা ব্রেককে জ্যাম করে দেয়, অর্থাৎ চাকাকে জ্যাম করে দেওয়ার কারণে বাস দাঁড়িয়ে থাকে। তার মানে আপনি বলতে পারেন যে বাতাস থাকলেও চেসিসটা কাজ করবে, বাতাসটা না থাকলেও চেসিসটা কাজ করবে। এখন তাহলে কথাটা হচ্ছে যে সৌহার্দ্য পরিমাণে বাসটা কাজ করলো না কেন বা পানিতে কেন পড়ে গেল? এটার কয়েকটা সম্ভাব্য রিজন হতে পারে। যেহেতু বাসটা অনেকটা লম্বা সময় ধরে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতেছিল, ইঞ্জিনটা অফ ছিল, তার মানে বাতাসটা বের হয়ে গেছে। বাতাসটা বের হয়ে যাওয়ার মানে যে স্প্রিংটা সেটা অ্যাক্টিভ ছিল, অর্থাৎ পার্কিং ব্রেকটা অ্যাক্টিভ ছিল। কিন্তু যখন উনি ইঞ্জিনটা অন করলে তখন তো পার্কিং ব্রেকটা কোনো কারণে অফ হয়ে গেছে, অর্থাৎ সেটা ছেড়ে দিছে, গ্যাস ছেড়ে দিছে। কিন্তু আবার এদিকে বাতাসটা মানে ঠিকঠাক মতো উঠতে পারে নাই, বাতাসটাও যেহেতু ঠিকঠাক মতো চেম্বারে জমা হইতে পারে না, এই জন্য সার্ভিস ব্রেকটাও কাজ করে নাই। যার কারণে স্প্রিং ব্রেকটাও কাজ করে নাই, সার্ভিস ব্রেকটাও কাজ করে নাই, দুইটা ব্রেকের ফেলিয়ারের কারণে এটা পড়ে যেতে পারে। এটা একটা হইতে পারে। অথবা এমন হইতে পারে যে অনেকটা সময় লম্বা সময় দাঁড়িয়েছিল, যার কারণে ইঞ্জিন অন করার আগেই কোনো কারণে কোনো ড্রাইভার চাইলেই সেটাকে ম্যানুয়ালি হচ্ছে যে অফ করে দিতে পারে, অর্থাৎ যে পার্কিং ব্রেকটা সেটাকে ম্যানুয়ালি অফ করে দিচ্ছে। এখন ম্যানুয়ালি অফ করে দেওয়ার কারণে যে সার্ভিস ব্রেকটা সেটাতে তো বাতাস ছিলই না, যেহেতু ইঞ্জিনটা অফ ছিল। সো সেটাতে বাতাস জমা হওয়ার আগেই উনি গাড়ি ইঞ্জিন স্টার্ট দিয়ে দিছে, বা স্টার্ট দিয়ে হচ্ছে যে ইঞ্জিন অর্থাৎ বাতাস জমা হওয়ার আগেই গাড়িটাকে ছেড়ে দিচ্ছে, যার কারণে গাড়িটা পরবর্তীতে পানিতে পড়ে গেছে। সো এরকম মাল্টিপ্লিকেশন কয়েকটা হচ্ছে রিজন থাকতে পারে। এখন অ্যাকুরেট রিজন কোনটা এটা আসলে জানতে গেলে আমাদের সেই ড্রাইভারের কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন ছিল, বাট আনফর্চুনেট উনি দুনিয়াতে এখন আর বেঁচে নেই। সুতরাং মাল্টিপল কয়েকটা রিজনে এই ধরনের ঘটনা ঘটতে পারে। দেখেন, এক একটা সিস্টেমকে যখন ডিজাইন করা হয় তখন ওই সিস্টেমটা নির্দিষ্ট একটা লোড ক্যাপাসিটি থাকে। যখন ওই লোড ক্যাপাসিটির বেশি হয়ে যায় তখন সিস্টেমটা ক্র্যাশ করে, এটাই স্বাভাবিক। এখন বাংলাদেশে যে পরিমাণ পরিবহন সেক্টর আছে সেই পরিবহন সেক্টরে বাংলাদেশের ঈদের সময় সর্বোচ্চ 1 থেকে 1.5 কোটি মানুষকে ঈদের সময় এই মাথা থেকে ওই মাথা, অর্থাৎ পুরো বাংলাদেশে মুভমেন্ট করানোটা সম্ভব। কিন্তু আমরা জানি যে ঈদের সময় বাংলাদেশে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ মুভমেন্ট করে। সো এত বড় একটা নাম্বারকে মুভমেন্ট করাইতে গেলে সিস্টেম ক্র্যাশ করবে, এটাই স্বাভাবিক। এই যে বাসগুলো, এই বাসগুলো সাধারণত পক্ষে আপনি যদি বাইরে থেকে দেখেন যে সিস্টেম কখনো ফেলিয়ার কথা না, অর্থাৎ ব্রেক কখনো ফেল করার কথা না, তারপরে ব্রেকটা ফেল করছে বিকজ অফ হতে পারে যে এই বাসটার প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা দেখি একের পর এক হয়তো অনেকগুলো ট্রিপ দিছে, যার কারণে প্রত্যেকটা ব্রেক এক্সট্রিম লেভেলের গরম ছিল। ব্রেক গরম হওয়ার কারণে অনেক সময় সার্ভিস ব্রেক বা পার্কিং ব্রেক কাজ করে না। এটা হতে পারে যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারও হয়তো বা অনেকদিন ধরে ঘুমায় নাই বা ঘুমের একটা ল্যাকিংস ছিল। আর আমরা জানি যে মানুষের ঘুম বা রেস্টের যদি ল্যাকিংস থাকে তখন সাধারণত এমন হতে পারে যে উনি সাধারণ মানে কিছু সিদ্ধান্ত নিতে ওনার ভুল হতে পারে। এমনও হতে পারে যিনি অরিজিনাল এই বাসের ড্রাইভার উনি সেদিন ছিলেনই না, উনি হয়তো বা সেদিন ছিলেন না, অন্য কারো হাতে মানে বাসটা ছিল যে হয়তো এই বাসের ব্যাপারে অত বেশি অভিজ্ঞ ছিলেন না। মাল্টিপল কিছু কারণ থাকতে পারে। সো আমাদের উচিত ঈদের সময় যখন আমরা জার্নি করবো তখন সাধারণত সস্তা জিনিসের পিছনে না ঘোরা। ঈদের সময় সবাই একটু সস্তা জিনিসের পিছনে ঘুরে, আর ঈদের সময় সাধারণত সস্তা জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি থাকে, কারণ ঈদের সময় সব কিছুর দাম বাড়ে, যার কারণে আমরা সস্তা জিনিসগুলো খুঁজি। আর যে কোনো জিনিস যদি সস্তা হয় সেটার পিছনে অবশ্যই কোনো একটা ডিফেক্ট আছে, এটাও মনে রাখবেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো ঈদের সময় বা যে কোনো সময় সবসময় ভালো জিনিসটার পিছনে ঘোরার জন্য, অর্থাৎ
অর্থাৎ আপনি যখন কোনো একটা জায়গায় ভ্রমণ করবেন বা কোনো একটা বাসে ঘুরবেন তখন অবশ্যই ভালো একটা কোচ বা ভালো একটা বাসকে অবশ্যই সিলেক্ট করবেন। আদারওয়াইজ হতে পারে এটাই আপনার জীবনের শেষ জার্নি।